সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস পড়তে গেলে সবার প্রথমে যে উপন্যাসটি পড়া উচিত সেটা হচ্ছে সেই সময়। এই হচ্ছে সেই সময় উপন্যাসটি, আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত। আর এই উপন্যাসের প্রধান চরিত্র কিন্তু সময়। এই উপন্যাসে 1840 থেকে 1870 পর্যন্ত সময়কালকে লেখক প্রোটাগনিস্ট বানিয়েছেন। 1840 থেকে 1870 এই সময়কালে ভারতবর্ষে কি কি ঘটছে, ইংরেজদের আগমনে ভারতবর্ষে কি কি পরিবর্তন ঘটছে, ভারতবর্ষ কতটা সুন্দর হচ্ছে বা কলকাতা কতটা সুন্দর হচ্ছে এবং বা কতটা খারাপ হচ্ছে, বা ইংরেজদের আগমনের উপকারিতা এবং অপকারিতা, দুটো ছবি কিন্তু এই উপন্যাসে ফুটে উঠেছে। বিদ্যাসাগরকে পাই, মধুসূদনকে পাই, হরিশ মুখার্জিকে পাই, এই মহান মহান পণ্ডিত ব্যক্তিকে পাই, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে পাই। এদের প্রত্যেকের সাহিত্যের প্রতি যে অবদান, সেই অবদানকে আমরা দেখতে পাই। আর মূলত যেটা পাই সেটা হচ্ছে বিদ্যাসাগরের বিধবা বিবাহের প্রচলন, বর্ণ পরিচয় রচনা এবং তার সাথে সাথে নারীদের প্রতি যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে চেষ্টা, সেই ছবি দেখতে পাই। মাইকেল মধুসূদন দত্ত হয়ে ওঠা, তার জীবন, গোটা জীবনটা কিভাবে তিনি বাইরে চলে যাচ্ছেন বাবা মাকে ত্যাগ করে, আবার ফিরে আসছেন, ফিরে এসে কিভাবে সে শর্মিষ্ঠা লিখছে বা অন্যান্য নাটক লিখছে, কাব্যনাট্য লিখছে, সেই ছবি পাই। আর যেটা মূলত পাই 19বিংশ শতাব্দীর 40-এর দশকে গোটা বাংলার রাজনৈতিক পরিস্থিতির কথা জানতে পারি। দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটক লিখছে। কেন লিখছে? কারণ নীলকর সাহেবদের অত্যাচার, গোটা বাংলার কৃষক সম্প্রদায়ের যে করুণ পরিস্থিতি, সেই পরিস্থিতি যখন ভয়াবহতার আকার ধারণ করছে, তখন দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটক লিখছে। এই উপন্যাসে অন্যতম একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে বাবু কালচার বা জমিদারি প্রথায় কি কি ঘটতো সেই ছবি। পতিতালয়ে যাওয়া বা বেশ্যালয়ে যাওয়া, সেখানে অনেক পতিতাকে রেখে দেয়া, তারপর ইংরেজরা আসার পর তার কি কি পরিবর্তন ঘটছে, সেই ছবি এই উপন্যাসে উঠে এসেছে। ওই যে প্রথমেই বললাম 1840 থেকে 1870, আর এই উপন্যাসে সেই সময়কাল এই উপন্যাসে লেখক স্থান দিয়েছেন এবং এই উপন্যাসের প্রধান নায়ক হচ্ছে সময়। তো এই ছিল সেই সময় নিয়ে আমার ছোট্ট একটি আলোচনা। আপনারা যদি এই উপন্যাসটির সম্পূর্ণ আলোচনা শুনতে চান, জানতে চান, তাহলে অবশ্যই রিলেটেড ভিডিওটি ক্লিক করুন। আমাদের এই উপন্যাস নিয়ে সম্পূর্ণ আলোচনা আছে। আজকে বিদায়।